প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন সিলেবাস পরিসংখ্যান বিষয়ক নতুন সিলেবাস সংক্রান্ত ধারণা। আমরা সবাই জানি যে কোভিড-19 কারণে পরিস্থিতির কারণে 2021 সালে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই এইচএসসি পরীক্ষায় সিলেবাসটিকে কমানো হয়েছে, অর্থাৎ নতুন করে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে বা পুনর্বিন্যাসকৃত হয়েছে বা সংশোধিত হয়েছে। আমরা পরিসংখ্যান বিষয়ে এইচএসসি শ্রেণীর সেই নতুন সিলেবাসটা দেখব যে সিলেবাসে কি দেয়া আছে। তাহলে তার আগে আমরা একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে একটা নির্দেশনা ছিল 4 তারিখে প্রকাশিত হয়েছে সেটা একটু পড়ার চেষ্টা করছি। বিষয়ে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এবং এখানে বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো আমরা একটু স্ক্রল করে দেখছি। এবারে আমরা চলে আসি পরিসংখ্যান বিষয়ে। আমরা একটু জুম করে একটু বড় করে নিচ্ছি। এখানে লেখা আছে কোভিড-19 বা কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পরিসংখ্যান প্রথম পত্র বিষয় কোড 129। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তত্ত্বীয় নাম্বার 75 এবং ব্যবহারিক নম্বর 25, অর্থাৎ 75 নম্বর হচ্ছে তত্ত্বীয় থিওরি এবং ব্যবহারিক নম্বর 25 সেই পূর্বের ন্যায়ই রয়েছে, পূর্বেও একই সিলেবাস ছিল। তো আমরা কলামগুলো সম্পর্কে একটু পরিচিত হই। কলামগুলো হচ্ছে অধ্যায় এবং শিরোনাম নিয়ে একটা কলাম করা হয়েছে এবং শিখন ফল নিয়ে আর একটা কলাম করা হয়েছে। পাঠ ও পাঠের শিরোনাম নিয়ে একটা কলাম এবং এই শিখন ফলে কয়টা ক্লাস প্রয়োজন হবে এবং তার একটা সংখ্যা এবং ক্লাসের ক্রমের সংখ্যা এবং কোনো নির্দেশনা বা মন্তব্য থাকলে সেই মন্তব্যর ঘরে মন্তব্য। তাহলে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের 2021 সালে এইচএসসি পরীক্ষার সেই নতুন সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে একটি বিষয় বলে নেওয়া ভালো যে শিখন ফলটা কি। শিখন ফলটা হচ্ছে পাঠের বিষয় বা সেই পাঠের বিষয় একটা পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা কি অনুধাবন করতে পারলো বা কিভাবে ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে, সেটাই হচ্ছে শিখন ফল। তাহলে আমরা অধ্যায়ের শিরোনামগুলো দেখব এবং একই সাথে বিষয়বস্তুগুলো দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক ও প্রতীক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে পাঠ ও পাঠের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানের উৎপত্তি, গুরুত্ব, ব্যবহার ও কার্যাবলী, সমগ্রক ও নমুনা চলক ও ধ্রুবক, গুণবাচক ও সংখ্যাবাচক চলক, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, পরিমাপনের প্রকারভেদ অর্থাৎ স্কেল অফ মেজারমেন্টস, নামসূচক, ক্রমিক সূচক, শ্রেণীসূচক, আনুপাতিক পরিমাপন এবং বিভিন্ন চলকের স্কেল অফ মেজারমেন্টস শনাক্তকরণ এবং কতিপয় প্রতীক আমরা দেখতে পাচ্ছি, সামেশন দেখতে পাচ্ছি। তো কতিপয় প্রতীকের ধারণা, ব্যবহার ও বাস্তব উদাহরণ। তাহলে আমরা প্রথম অধ্যায় পরিসংখ্যান এবং চলক ও প্রতীক অধ্যায়ের কি কি পাঠের বিষয় রয়েছে সেগুলো আমরা দেখেছি। এবারে আমরা তৃতীয় অধ্যায় চলে যাই, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি। তাহলে তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা, বিভিন্ন প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত তথ্যের জন্য গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা ও প্রচুরক, ভার আরোপিত গড়, সম্মিলিত গাণিতিক গড়। তাহলে আমরা তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার আরও কয়েকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের ব্যবহার।
আদর্শ পরিমাপের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের তুলনামূলক বিশ্লেষণ, কোন ধরনের পরিমাপ কোথায় উপযুক্ত, এবং কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কিত কতিপয় গাণিতিক সূত্র, তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি শূন্যের সমান, তথ্য সারির মানগুলো হতে গড় ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। তারপরে আরও কয়েকটি গাণিতিক সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সমীকরণগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, এরপরে চতুর্থ দশমক শতমকের ধারণা এবং এই কাজগুলো অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কিত কতিপয় গাণিতিক সূত্রের প্রমাণ এবং প্রয়োগ করতে পারবে। এই কাজগুলো আমাদের 11 এবং 11তম থেকে 16তম ক্লাসের মধ্যে সমাপ্ত করতে হবে। এবং এখানে একটা নির্দেশনা দেয়া আছে যে ব্যবহারিক তালিকার প্রথম কাজটি 15তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিক তালিকার দ্বিতীয়তম কাজটি 16তম ক্লাসে সম্পন্ন করতে হবে। সেটা বলে দেওয়া আছে যে কততম ক্লাসের মধ্যে আমরা আমাদের ব্যবহারিক ক্লাসগুলো সমাপ্ত করব। তাহলে আমরা এবারে তৃতীয় অধ্যায় আমরা দেখেছি কেন্দ্রীয় প্রবণতা। এরপরে আমরা পঞ্চম অধ্যায় আমরা দেখতে পাবো যে পঞ্চম অধ্যায় কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। পরিঘাত ও পরিঘাতের প্রকারভেদ, অশোধিত পরিঘাতকে শোধিত পরিঘাতে রূপান্তর, পরিঘাতের প্রয়োজনীয়তা ও ব্যবহার, বঙ্কিমতা ও এর প্রকারভেদ, বিভিন্ন প্রকার বঙ্কিমতার পরিমাপ, সূচলতা ও এর প্রকারভেদ, সূচলতার পরিমাপ, 5 সংখ্যার সার অর্থাৎ 5 নাম্বারস সামারি এর ব্যবহার, তারপরে হচ্ছে বক্স এবং হুইস্কার প্লট এ তথ্যের উপস্থাপন ও তথ্যের বিশ্লেষণ। এরপরে হচ্ছে তাহলে আমরা পঞ্চম অধ্যায় এগুলো পেলাম। পঞ্চম অধ্যায় বলা হচ্ছে যে 18তম ক্লাস থেকে 27তম ক্লাসের মধ্যে শেষ করতে হবে এবং এখানে বলা হচ্ছে যে ব্যবহারিক তালিকার তৃতীয় এবং চতুর্থ কাজটি 27তম ক্লাসে সম্পন্ন করতে হবে। সপ্তম অধ্যায় কালীন সারি, কালীন সারির বিভিন্ন উপাদান, কালীন সারির সাধারণ ধারা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি, মুক্ত হস্তরেখা পদ্ধতি, আধা গড় পদ্ধতি, চলিষ্ণু গড় পদ্ধতি এবং কালীন সারির ব্যবহার। এবং এখানে যে নির্দেশনাটা দেয়া হয়েছে অর্থাৎ 28তম ক্লাস থেকে 32তম ক্লাসের মধ্যে এই ক্লাসগুলো সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিক তালিকার পঞ্চম কাজটি 31তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট এই তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশ সম্পন্ন করতে আমাদের 32টা ক্লাসের প্রয়োজন হবে। অর্থাৎ তাহলে আমরা ব্যবহারিক বিষয়গুলো আবারও একটু রিপিট করছি। সেটা হচ্ছে অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত তথ্যের জন্য গাণিতিক গড়, সম্মিলিত গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয়। তারপরে হচ্ছে আয়তলেখ অঙ্কন ও অজীব রেখা অঙ্কন এবং তথ্য হতে প্রথম 4টি পরিঘাত নির্ণয়, আর সূচলতা ও বঙ্কিমতা নির্ণয় ও ধরন নির্ণয়, কালীন সারির সাধারণ ধারা নির্ণয় ও পূর্বাভাস নির্ণয়। এবং তত্ত্বীয় এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। এবং মানবন্টন নিয়ে আমরা একটু দেখব যে মানবন্টন আগের মতোই পূর্বের ন্যায় থাকবে। তারপরে মানবন্টন নিয়ে একটা নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্রের সর্বমোট ক্লাসের সংখ্যা তত্ত্বীয় 28টি এবং ব্যবহারিক 4টি নিয়ে 32টি, যেটা আমরা আগেই দেখেছি। ক বিভাগ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে 10 থেকে 15টি এবং খ বিভাগ পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে 10 থেকে 15টি করে মোট 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। অর্থাৎ এখানে দুটো বিভাগ করা হয়েছে। বিভাগ হচ্ছে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত একটি বিভাগ এবং খ হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে এবং সপ্তম অধ্যায় পর্যন্ত আরেকটি বিভাগ।
তাহলে এই দুটি বিভাগ থেকে সর্বমোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবং তারপরে বলা হচ্ছে যে ক বিভাগ থেকে 4টি, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে এই পর্যন্ত তৃতীয় অধ্যায় থেকে 4টি, এবং খ বিভাগ পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় এর মধ্য থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ন্যূনতম প্রতিটি বিভাগ থেকে সৃজনশীল প্রশ্ন 2টি করে মোট 5টি উত্তর দিতে হবে। তার মানে কোনোটা থেকে 2টি এবং কোনোটা থেকে 3টি অ্যান্সার দেওয়া যাবে, কিন্তু ন্যূনতম 2টি অ্যান্সার দিতেই হবে প্রতিটা বিভাগ থেকে। এবং উল্লেখিত অধ্যায় থেকে পূর্বের নিয়মে ব্যবহারিক পরীক্ষা হবে, তাহলে পূর্বের নিয়মেই ব্যবহারিক পরীক্ষা হবে। তাহলে এবারে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের বিষয় কোড 129-এর শুধু অধ্যায়গুলো আবার একটু দেখব, রিপিট করব। প্রথম অধ্যায় পরিসংখ্যান চলক ও প্রতীক, তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা, এবং পঞ্চম অধ্যায় পরিঘাত, বঙ্কিমতা ও সূচালতা, এবং সপ্তম অধ্যায় কালীন সারি। আমরা এবার পরিসংখ্যান দ্বিতীয় পত্রে চলে যাচ্ছি, বিষয় কোড 130। আমরা দেখব এবার পরিসংখ্যান দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায়গুলো সন্নিবেশিত হয়েছে এই নতুন সিলেবাসে। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা। সম্ভাবনা অধ্যায় থেকে বিষয়বস্তু হচ্ছে সম্ভাবনার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়, পরীক্ষা, দৈব পরীক্ষা, চেষ্টা যেটাকে আমরা ট্রায়াল বলে থাকি, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঘটনা, পরস্পর বর্জনশীল ঘটনা, পরস্পর অবর্জনশীল ঘটনা, নিশ্চিত ও অনিশ্চিত ঘটনা, নির্ভরশীল ও অনির্ভরশীল ঘটনা, অসম্ভব ঘটনা, পরিপূরক ঘটনা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে এই উদ্দীপকটি সমাপ্ত করতে 3টি ক্লাসের প্রয়োজন হবে। তারপরে আমরা দ্বিতীয় উদ্দীপকে চলে আসি, সেট, বিন্যাস এবং সমাবেশ, সম্ভাবনার গাণিতিক, ক্লাসিক্যাল, ফেরিয়ার, আরোহী, ইম্পেরিক্যাল, পোস্টেরিয়র, এবং সম্ভাবনার স্বতঃসিদ্ধ ভিত্তিক সংজ্ঞা, এবং শর্তাবলী সম্ভাবনা ও স্বাধীন সম্ভাবনার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে, এবং পরস্পর বর্জনশীল অবর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র, অনির্ভরশীল ও নির্ভরশীল ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র, প্রমাণ ব্যতীত, বলছে যে প্রমাণ ছাড়াই এটা করতে হবে। গাণিতিক সমস্যা, বাস্তব জীবন ভিত্তিক সমস্যা যেমন বল, মুদ্রা, ছক্কা ইত্যাদি গাণিতিক সমস্যা। তাহলে আমরা প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ক্লাস থেকে 11তম ক্লাসের মধ্যে প্রথম অধ্যায় সমাপ্ত করতে হবে। তার মানে প্রথম অধ্যায় সম্ভাবনা সমাপ্ত করতে হলে 11টি ক্লাস আমাদের প্রয়োজন হবে। এরপরে আমরা আসি তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা। তৃতীয় অধ্যায় হচ্ছে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা, দৈব চলকের ভেদাঙ্ক, সহভেদাঙ্ক ও পরিঘাত, গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্কের ধর্ম। এরপরে 2টি চলকের ক্ষেত্রে প্রত্যাশার যোগসূত্র ও গুণন সূত্রের বর্ণনা। 2টি চলকের ক্ষেত্রে প্রত্যাশার যোগসূত্র ও গুণন সূত্র প্রয়োগ করতে পারবে, এবং ফাংশনের গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক। তাহলে এখানে আমরা মন্তব্যের ঘরে দেখতে পাচ্ছি যে ব্যবহারিক তালিকার প্রথম কাজটি 18তম ক্লাসে সম্পন্ন করতে হবে, সেটা বলে দেওয়া হচ্ছে। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে দ্বিপদী বিন্যাস। বার্নৌলি ট্রায়াল এর বৈশিষ্ট্য, দ্বিপদী বিন্যাসের সূত্র, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার ফাংশন, যেসব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস প্রযোজ্য তার উদাহরণ, দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক নির্ণয় ও তাদের তুলনা, দ্বিপদী বিন্যাসের ধর্মাবলী ও ব্যবহার, বাস্তব উদাহরণের সাহায্যে দ্বিপদী বিন্যাসের সমস্যাবলী, প্রাপ্ত ও প্রত্যাশিত ঘটনার সংখ্যার তুলনা, এবং বাস্তব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস মিলকরণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ অধ্যায় 19তম ক্লাস থেকে
28তম ক্লাসের প্রয়োজন হবে না, 30তম ক্লাসের প্রয়োজন হবে চতুর্থ অধ্যায়ে। এখানে নির্দেশনা হচ্ছে ব্যবহারিকের তালিকায় দ্বিতীয় কাজটি 28তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং ব্যবহারিকের তালিকায় তৃতীয় কাজটি 30তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এরপরে আমরা নবম অধ্যায় দেখব। নবম অধ্যায় হচ্ছে জীব পরিসংখ্যান, অর্থাৎ জীব পরিসংখ্যানের বিভিন্ন উৎস, জীব পরিসংখ্যান সম্পর্কিত বিভিন্ন অনুপাত ও এর হারসমূহ, তারপরে হচ্ছে নির্ভরশীলতার অনুপাত, লিঙ্গ অনুপাত, জনসংখ্যার ঘনত্ব, অশোধিত জন্মহার, সাধারণ প্রজনন হার, বয়ক্রমিক প্রজনন হার, মোট প্রজনন হার, স্থূল ও নিট হার, অশোধিত মৃত্যু হার, জনসংখ্যা বৃদ্ধির হার এবং বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে ধারণা। এবং এখানে একটা নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারিক তালিকার চতুর্থ কাজটি 38তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 38তম ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র পরিসংখ্যান দ্বিতীয় পত্রের কোর্স সম্পন্ন হবে বা পাঠ্যসূচি সম্পন্ন করা হবে। তাহলে ব্যবহারিক কাজগুলো আমরা আবার একটু রিপিট করে নিচ্ছি। বাস্তব জীবন ভিত্তিক সমস্যার সাহায্যে গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করতে পারবে, গণসংখ্যা বিন্যাসের সাহায্যে দ্বিপদী বিন্যাস মিলকরণ করতে পারবে, চিত্রের সাহায্যে প্রাপ্ত ও প্রত্যাশিত ঘটন সংখ্যার তুলনা করতে পারবে এবং বাংলাদেশে জনসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন প্রকার জনমিতিক হার নির্ণয় করতে পারবে। এবং এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি করতে হবে। এবং নিচে একটি নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সর্বমোট ক্লাসের সংখ্যা 34, তত্ত্বীয় 34 এবং ব্যবহারিক 4টি মিলে 38টি। এবং ক বিভাগ হচ্ছে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়, ঠিক মানে বলা যায় যে সেই প্রথম পত্রের মতোই, অর্থাৎ মূল সিলেবাসকে দুটো ভাগে ভাগ করে ক বিভাগ এবং খ বিভাগ করে দেওয়া হয়েছে। তাহলে ক বিভাগ এবং খ বিভাগ থেকে, খ বিভাগ হচ্ছে চতুর্থ এবং নবম অধ্যায়, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ক বিভাগ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে 4টি এবং খ বিভাগ চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায় থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লেখিত অধ্যায় থেকে ব্যবহারিক পরীক্ষা হবে এবং এক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে না। 3টি সমস্যা থাকবে, তার মধ্যে 3টি সমাধান করতে হবে। নম্বর বন্টন প্রথম পত্রের ব্যবহারিকের অনুরূপ হবে, প্রথম পত্রের ব্যবহারিকের অনুরূপ হবে। তাহলে আমরা বলতে পারি তা হচ্ছে যে আমরা পরিসংখ্যান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পাঠ্যসূচিগুলো আমরা দেখেছি কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। আমরা দ্বিতীয় পত্রের শেষ করার পূর্বে আমরা আবারও অধ্যায়গুলো একটু ব্রিফ করছি, অধ্যায়গুলোর নামটা একটু স্মরণ করছি। প্রথম অধ্যায় সম্ভাবনা, তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা এবং চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস এবং নবম অধ্যায় জীব পরিসংখ্যান। তাহলে এই অধ্যায়গুলো দিয়ে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাস করা হয়েছে, সিলেবাসকে বা নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে বা সংশোধিত হয়েছে, যেভাবে আমরা বলি না কেন। তো শেষ করার পূর্বে এতটুকুই বলার, আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সিলেবাসটি ভিডিও ফরম্যাটের এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা পরিসংখ্যানের এই সিলেবাসটি সম্পর্কে ধারণা পায় এবং যখনই তারা প্রস্তুতি নেবেন সে প্রস্তুতির সময় যেন সিলেবাসটা বারবার দেখে নিতে পারে। তাহলে এতটুকুই বলার যে 2021 সালে যে আসন্ন এইচএসসি পরীক্ষা আছে, সেই এইচএসসি পরীক্ষা তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমাদের পরীক্ষা ভালো হোক, এবং সেই আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত করছি।